বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব সামষ্টিক অর্থনীতির একটি বিষয় নিয়ে। অর্থাৎ এই বিষয়টি অনার্স করার পর মাস্টার্স করার পরেও অনেকে এই বিষয়টি সম্পর্কে অবগত থাকে না, কিংবা এটা নিয়ে বিস্তারিত আলোচনা জানে না। তাই আমরা আজ এই বিষয়টি নিয়ে সারসংক্ষেপ জানব। অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে হাইপোথিস অফ কনজাম্পশন, অর্থাৎ ভোগের উপসিদ্ধান্ত। ভোগের উপসিদ্ধান্ত কেন আসলো, কিভাবে আসলো এবং কিভাবে এর প্রক্রিয়া কাজ করে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, ভোগ বলতে আমরা সাধারণত কী বুঝি? ভোগ বলতে বোঝায় ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়। যেমন একটি কলম আমরা যদি লেখার মাধ্যমে শেষ করি তাহলে এটাকে ভোগ বলা যাবে, কিন্তু কলমে কালিটা যদি আমরা ফেলে দিই তাহলে এখানে ভোগ হবে না। ভোগ নিয়ে যখন আমরা ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করি, দেখো সাধারণত ভোগ অপেক্ষক বলতে আমরা বুঝি সি ইকুয়াল এ প্লাস বিওয়াই। এক জায়গায় আমরা এটা দেখি, আবার দেখি যে সি ইকুয়াল বিওয়াই। দেখো এখানে কিন্তু দুটো সমীকরণ, দুটো অপেক্ষক হয়ে গেল। একটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বিওয়াই, আরেকটা হচ্ছে সি ইকুয়াল বিওয়াই। এই দুটার মধ্যে যে অসামঞ্জস্যতা, এটা থেকে আমাদের হাইপোথিস অফ কনজাম্পশনটা তৈরি হয়েছে। এখন আলোচনা করি কোথায় থেকে এটা আসলো। প্রথম সি ইকুয়াল এ প্লাস বিওয়াই নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্বল্পকালীন একটা ভোগ অপেক্ষক। এটা দিয়েছেন কেইন্স তার 1928 সাল থেকে 1941 সালে দীর্ঘ 13 বছরের একটা গবেষণার মাধ্যমে তিনি এই সমীকরণটা বের করেছেন। সাধারণত আমরা সি ইকুয়াল বি প্লাস এ লিখি, এটাকে যদি আমরা পরিসংখ্যানিকভাবে লিখি, অপেক্ষকে লিখি সাধারণত 50 প্লাস বা 50 প্লাস 0.5y 0.5y। আসলে আদৌ কি এই সি এর মানটা পরিসংখ্যানিক মান সঠিক হলো? এটা আসলে সঠিক মান নয়। অধ্যাপক কেইন্স 1928 থেকে 1941 সালে দীর্ঘ 13 বছরের যে গবেষণা চালিয়েছেন, সেখানে তিনি সি ইকুয়াল 47.6 প্লাস 0.73y এই মানটা তিনি দেখিয়েছেন। অর্থাৎ এই মানটা তোমরা সবসময় মনে রাখতে চেষ্টা করবো, অর্থাৎ 47.6 প্লাস 0.73y। এটা হচ্ছে আদর্শ ভোগ অপেক্ষকের যে কেইন্সের যে পরিসংখ্যানিক অপেক্ষক এটা। এখন সাইমন কি বলেছে? অধ্যাপক সাইমন বলেছে না, তিনি তার জীবনদশায় 1901 থেকে 1985 সালে তার জীবনদশায় সি ইকুয়াল 0.73y এটাকে ভোগ অপেক্ষক বলেছেন। এখন দেখো, এই যে দুটো অপেক্ষকের মধ্যে যে অসামঞ্জস্যতা, এটা থেকে কিন্তু আমাদের ভোগ হাইপোথিস অফ কনজাম্পশন তৈরি হয়েছে। নিশ্চয়ই তোমরা পূর্বে জেনেছ কুজনেট প্লাজেল সম্পর্কে। কুজনেট প্লাজেলটা কি? কুজনেট প্লাজেল একই কথা, অর্থাৎ সি ইকুয়াল 47.6 প্লাস 0.73y আবার সি ইকুয়াল 0.73y, এই দুটার মধ্যে যে অসামঞ্জস্যতা এটাকে বলা হয় কুজনেট প্লাজেল। এখন প্লাজেল বলতে বোঝায় ধাঁধা, পাজেল বলতে বোঝায় ধাঁধা, অর্থাৎ একটা ধাঁধার মধ্যে আমরা গোলকের মধ্যে পড়ে যাই যে কোনটা হবে, সি ইকুয়াল 47.6 প্লাস 0.73y হবে নাকি সি ইকুয়াল 0.73y হবে। এখানে একটা আমরা গোলকের মধ্যে পড়ে যাই, এই গোলকটাকে বলা হয় যে কুজনেট প্লাজেল। এই প্লাজেল থেকে বের হওয়ার জন্যই আমাদের কনজাম্পশন, হাইপোথিস অফ কনজাম্পশন উৎপত্তি হয়েছে। কারণ হাইপোথিস অফ কনজাম্পশন কয় প্রকার? হাইপোথিস অফ কনজাম্পশন সাধারণত 4 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ইনকাম হাইপোথিস, পরমায় উপসিদ্ধান্ত, রিলেটিভ ইনকাম হাইপোথিস, আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, তারপর রয়েছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিস অর্থাৎ স্থায়ী আয় উপসিদ্ধান্ত, আরেকটা হচ্ছে লাইফ সার্কেল ইনকাম হাইপোথিস, জীবনচক্র উপসিদ্ধান্ত। আমরা এক এক করে সবগুলো বিষয় জানব। প্রথমে অ্যাবসোলিউট ইনকাম হাইপোথিস, পরম আয় উপসিদ্ধান্ত কি, এটা নিয়ে আলোচনা করব। পরম আয় উপসিদ্ধান্ত দিয়েছেন অধ্যাপক কেইন্স। তিনি বলেছেন যে ভোগ তার পরম আয়ের উপর নির্ভর করে। এখানে পরম আয়কে তিনি অবমিশ্রিত আয়কে বলেছেন। এখানে তিনি বলেছেন যে স্বল্পকালে মানুষের স্বয়ংভূত ভোগ থাকে এবং আয় না থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ থাকে। এখানে এপিসি আর এমপিসি মান ভিন্ন হতে পারে, এপিসি এমপিসিতে বড় হতে পারে এবং আয় বাড়লে এপিসি কমবে, আয় বাড়লে এপিসি কমবে। কিন্তু তিনি এক্ষেত্রে কি বলেছেন?
এক্ষেত্রে মানুষ বলে তিনি স্বল্পকাল নিয়ে আলোচনা করেছেন। স্বল্পকাল নিয়ে আলোচনা করার ফলে তিনি একটা সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমরা প্রায়ই বিভিন্ন ফেসবুক বা মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয় দেখি যে দীর্ঘকালে আমরা সবাই মৃত। এই কথাটা কে বলেছে? অধ্যাপক কেইন্স বলেছে। কেন বলেছে এটা তো আর জানি না, শুধু বলে ফেলি যে দীর্ঘকালে আমরা মৃত। এখন আসো, কেন দীর্ঘকালে মৃত এই কথাটা কোথা থেকে আসলো? অধ্যাপক কেইন্স যখন স্বল্পকালীন বুক অপেক্ষক নিয়ে কথা বলেছেন, তখন তিনি বলছেন আমরা দীর্ঘকাল নিয়ে আলোচনাই করব না। তাই তো তিনি C=47.6 + 0.73 এই অপেক্ষকটি দিয়েছেন। এখন এখান থেকে তিনি যে সমীকরণটা দিয়েছেন তা থেকে দূর করার জন্য আর্থার স্মিথ বলেছেন, ঠিক আছে, কেইন্সের কথাটা ঠিক, তবে এটা স্বল্পকালের জন্য। দীর্ঘকালে মানুষের ভোগ অপেক্ষকটা পরিবর্তন হতে পারে। তিনি একটা মজা করে ছন্দে বলেছেন যে চাচা দীর্ঘকালের কথাই উল্লেখ করেননি। এখানে চাচা বলতে বোঝানো হয়েছে অধ্যাপক কেইন্সকে। এখন তোমরা অর্থনীতি ছাত্র হিসেবে যদি কারোর সাথে মজা করতে পারো যে অধ্যাপক কেইন্সের বাতিজা কে? অধ্যাপক কেইন্সের বাতিজা বলতে আমরা আর্থার স্মিথকে বুঝে থাকি, আর আর্থার স্মিথের কাকা কাকে বলা হয়? অধ্যাপক কেইন্সকে। এভাবে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি। এখন আসো রিলেটিভ ইনকাম হাইপোথিস। আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত হচ্ছে কি জানো? আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত হচ্ছে যে একজন ভোক্তার ভোগ আপেক্ষিক আয়ের উপর নির্ভর করে, বা আপেক্ষিক আয়টা কাকে বলা হয়? এখন আপেক্ষিক আয়টা হচ্ছে যে ধরো আমার আশেপাশের লোকদের আয় কিংবা আমার নিজস্ব পরিবারের অন্যান্য ব্যক্তির আয়ের সাথে তুলনা করে যখন আমি ভোগটা করব, বা আমার বর্তমান আয়ের সাথে পূর্ববর্তী আয়টাকে যখন সংমিশ্রণ করে ভোগটা করব, এটাকে বলা হয় আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। অর্থাৎ মনে করো এক্ষেত্রে তিনি একটা কথা বলেছেন র্যাচেট প্রভাব বলতে তিনি বলছেন যে এখানে একটা কথা বলছেন যে তুমি যা দেখো না বা জানো না তা দ্বারা তুমি প্রভাবিত হও না, কিন্তু তুমি যা দেখো বা জানো তা দ্বারা তুমি প্রভাবিত হও। এক্ষেত্রে দেখো, আমি যদি এখন গুলশানে থাকি, হঠাৎ করে যদি আমি ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসি, তাহলে কিন্তু আমার গুলশানের যে বুকটা সেটা সরাসরি কমে যাবে না ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য। আবার ব্রাহ্মণবাড়িয়ার কোনো লোক যখন গুলশানে যাবে, তখন সে গুলশানের ওই পরিবেশের সাথে বুকটা মানিয়ে নিতে সরাসরি পারবে না। এই ক্ষেত্রে কী হবে? ব্রাহ্মণবাড়িয়ার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যাবে। এটা হচ্ছে কি? র্যাচেট প্রভাব। এখানে ড্রুজেন বেরি আলোচনা করেছেন র্যাচেট প্রভাব নিয়ে। এখন আসো আমরা আলোচনা করব যে অ্যাবসোলিউট ইনকাম, তারপর বললাম রিলেটিভ ইনকাম, এখন বলো পার্মানেন্ট ইনকাম হাইপোথিস সম্পর্কে আলোচনা করেছে ফিডম্যান বলছে কি মানুষের যে বুকটা এটা পরিমাণকৃত আয়ের উপর নির্ভর করে। পরিমাণকৃত আয় আবার কি দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আয় আর একটা হচ্ছে অস্থায়ী আয়। অস্থায়ী আয়গুলো হচ্ছে মনে করো কোনো সময় আসলো আবার কোনো সময় আসলো না। স্থায়ী আয় বলতে বোঝায় যেটা নির্দিষ্ট সময়ের পর আমার কাছে ওই আয়টা আসবে। এখন দীর্ঘকালে ওই অস্থায়ী আয় থাকে না, কিন্তু দীর্ঘকালে স্থায়ী আয় থাকে। তাহলে ফিডম্যান বলেছে যে মানুষের বুকটা স্থায়ী আয়ের উপর নির্ভর করে। এখন স্থায়ী আয় বাড়লে বুক বাড়ে, আর স্থায়ী আয় কমলে বুকটা কমে, আর স্থায়ী আয় বাড়লে বুকটা বাড়ে। এটা হচ্ছে আমরা যে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসের এটা বলতে পারি। এখন আসো জীবনচক্র উপসিদ্ধান্ত আলোচনা করতে গিয়ে মডিয়াগলিনি এবং বোম্বাক অ্যান্ড্রু তিনজন অর্থনীতিবিদ একটা কথা বলেছেন। তারা বলেছেন যে মানুষের যে জীবনকালটা তিনটা পর্যায়ে বিভক্ত করেছে। একটা পর্যায়ে প্রাথমিক পর্যায়ে, তারপর হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে, তারপর হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এক্ষেত্রে এই উপসিদ্ধান্তকে আমরা MBA হাইপোথিস বলে থাকতে পারি। MBA হচ্ছে কি তাদের যে তিনটা মডিয়াগলিনি, বোম্বাক, অ্যান্ড্রু তাদের নাম অনুসারে এটা দিয়েছে। অনেকে আবার এটাকে বলতে পারে যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা বললো না। এটা হচ্ছে যে তাদের তিনজনের নামের উপর যে হাইপোথিসটা, এটা তারা উন্নত দেশে গবেষণা করেছে। উন্নত দেশে মানুষের বুকটা কীভাবে হয়ে থাকে এটা নিয়ে গবেষণা করেছে। তারা বলছে মানুষের জীবনকাল তিনটি পর্যায়। একটা হচ্ছে তার শিশুকাল, যে অবস্থানে তারা অসঞ্চয় কিংবা ঋণ নিয়ে অথবা তাদের মা বাবা থেকে টাকা নিয়ে তারা চলে, কারণ ওই সময় তাদের রুজি করার কোনো মাধ্যম থাকে না বা উপায় থাকে না।
এটাকে তারা প্রাথমিক পর্যায়ে বলেছে। দ্বিতীয় পর্যায়ে বলেছেন যে স্বাবলম্বী অবস্থায় বা কর্মক্ষম মানুষ যখন কর্মে নিয়োজিত হয়ে আয়টা করে ওই সময় যে ভোগটা করে ওটাকে তারা দ্বিতীয় পর্যায়ে বলেছে। তৃতীয় পর্যায়ে হচ্ছে মানুষের শেষ সময় বা বৃদ্ধ সময়টা যেখানে মানুষ আয় করতে পারে না। তাহলে এখানে তাদের মেন কথা হচ্ছে প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের যে ভোগ বেটা তা দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়ের সমান হবে। দ্বিতীয় পর্যায়ে সঞ্চয়ের সমান হবে। এখন এটা বিষয়টা আরেকটু ভালো করে বুঝিয়েছি। প্রথম পর্যায়ে যে আমরা ঋণ করে থাকি, মনে করো 10,000 টাকা ঋণ করেছি, কিন্তু আমরা মধ্যবর্তী পর্যায়ে আমরা 30,000 টাকা আয় করেছি। 30,000 টাকা আয় করেছি। শেষ জীবনে আমরা 20,000 টাকা আবার বসে বসে খাবো বা ব্যাংক থেকে তুলবো। এখন তৃতীয় পর্যায়ে 20,000 টাকা, প্রথম পর্যায়ে 10,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে সঞ্চয়ের সমান হবে। সঞ্চয় সমান হবে। এখন দেখো আমি প্রথম পর্যায়ে যদি 30,000 টাকা উপার্জন করি, 30,000 টাকা যদি সঞ্চয় করি তাহলে সমান হবে। আর আমি যদি এখানে 50,000 টাকা দ্বিতীয় পর্যায়ে উপার্জন করি, তাহলে সেখান থেকে আমি 20,000 টাকা বুক করব, আর 30,000 টাকা আমার প্রথম পর্যায়ে 10,000 টাকা দিব, আর দ্বিতীয় পর্যায়ের জন্য 20,000 টাকা রেখে দেব। এটা হচ্ছে স্থায়ী আর জীবনচক্র উপসিদ্ধান্ত। এখানে হচ্ছে কি প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে অসঞ্চয়, দ্বিতীয় পর্যায়ে সঞ্চয়ের সমান। এক্ষেত্রে তারা উন্নত দেশের কথা বলেছেন, নিয়ে গবেষণা করে দেখেছেন। যেমন আমেরিকার একটা গবেষণা নিয়ে তারা এটি দেখেছেন। অর্থাৎ লাইফ সাইকেল হাইপোথিসিসের মেন কথা যেটা, সেটা হচ্ছে প্রথম পর্যায়ের অসঞ্চয়, তৃতীয় পর্যায়ে অসঞ্চয়, দুটার যোগফল দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়ের সমান হবে। তাহলে আশা করি যে আমরা হাইপোথিসিস অফ কনজাম্পশনের বিষয়টি আমরা সংক্ষিপ্ত হলেও জানতে পেরেছি। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা সম্পূর্ণভাবে বুঝে এবং বিভিন্ন বই বা মিডিয়া থেকে জেনে এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জেনে তোমরা এটা থেকে জ্ঞান নিয়ে তোমরা পরবর্তীতে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।